মিথ্যে বেশি দিন চেপে রাখা যায় না। পাকিস্তান মিথ্যেবাদী। বহুদিন ধরে আমরা দেখেছি মিথ্যে প্রচার, ভুয়ো ফেক নিউজ ছড়াচ্ছে পাকিস্তান। আর আমরা নূর খান এয়ারবেসে ইসলামাবাদে মেরেছি ঘরে ঢুকে, কিন্তু বারবার পাকিস্তান অস্বীকার করে এসেছে। এবার পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ একেবারে জনসমক্ষে প্রকাশ্যে স্বীকার করলেন, হ্যাঁ, এই নূর খান এয়ারবেস ধ্বংস করে দিয়েছি আমরা। আসিম মুনির সেনাপ্রধান ঘুম থেকে তুলে জাগিয়ে পাক প্রধানমন্ত্রীকে কথা জানিয়েছিলেন, নিজে স্বীকার করলেন সেনাবাহিনীর কর্তাদের সামনে। দেখুন একবার। 9 और 10 की दरमियानी रात में तकरीबन 2:30 बजे सिपह सलार जनरल सैयद आसिम मुनीर ने मुझे सिक्योर फ़ोन पे मुझे बताया कि वज़ीर-ए-आज़म साहब, हिंदुस्तान ने अपने बैलिस्टिक मिसाइल अभी लॉन्च किए हैं, एक नूर खान एयरपोर्ट पे गिरा है और कुछ और दूसरे इलाकों में गिरे हैं। আবার বলছি, মিথ্যে বেশি দিন চেপে রাখা যায় না। আমি আবার চলে যাব দিল্লিতে মৈত্রীর কাছে, আমার প্রতিনিধি মৈত্রী। সকলের সামনে, সেনাবাহিনীর লোকেদের সামনে স্বীকার করছেন। এ তো সেনাবাহিনী এরপরে শাহবাজ শরীফকে সরিয়ে না দেয়। দেখো, এই ইতিহাস কিন্তু রয়েছে, কারণ ভারতের সঙ্গে যুদ্ধে হেরে যাওয়ার পর কোনো প্রধানমন্ত্রী কিন্তু পাকিস্তানের তার আসনে টিকে থাকতে পারেনি, এবং হয়তো সেই কারণেই গত কয়েকদিন ধরে টানা পাকিস্তানের প্রধানমন্ত্রী এটা অস্বীকার করে গিয়েছেন যে ভারতের তরফ থেকে কত ম্যাসিভ হামলা করা হয়েছিল। কিন্তু ঘরে বাইরে যে চাপ, কারণ ঘরে এই তথ্য ফাঁস হয়ে গিয়েছে, ভারত প্রমাণ দিয়ে দিয়েছে যে নূর খান সহ একাধিক বিমানবন্দর, যে একেবারে এয়ারফোর্সের যে বিমানবন্দর আছে, তাকে ভারত দুর্মুষ করে দিয়েছে। সেই প্রমাণ ভারত তথ্য প্রমাণ সহ প্রকাশ করে দিয়েছে। এর ফলে দেশের মানুষের কাছেও এই তথ্য সামনে চলে আসছে, এবং সেই ফলে সেই জায়গায় দাঁড়িয়ে বাধ্য হয়েছেন শাহবাজ শরীফ এই কথা স্বীকার করতে, এবং সেখানে আসিম মুনিরের কথাই। কারণ কয়েকদিন আগে তোমার মনে থাকবে, ঠিক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একেবারে আজমগড় বিমানবন্দর তার তিনি ঘুরে আসার পরেই কিন্তু পাকিস্তানের প্রধানমন্ত্রী তিনিও একটি সেনা ছাউনিতে গিয়েছিলেন, এবং সেখানে আসিম মুনিরের একেবারে ভূয়সী প্রশংসা করেছিলেন, এবং তারা কোট অ্যান্ড কোট জয়ী হয়েছিলেন এমন একটা দাবি করেছিলেন। কিন্তু আদতে যে পরিস্থিতি একদম আলাদা, সেই চাপের কাছে এবার তাকে স্বীকার করতে বাধ্য থাকতে হলো। আমরা শুধু ঘরে ঢুকে মারি না, সেনা প্রধান হোক বা পাক প্রধানমন্ত্রী, তাকে বাধ্য করি স্বীকার করতে যে হ্যাঁ, তাদের এয়ারবেস ধ্বংস হয়েছে। আরো একবার শাহবাজ শরীফের বক্তব্য শোনাবো আপনাদের। দেখুন, স্বীকার করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। 9 और 10 की दरमियानी रात में तकरीबन 2:30 बजे सिपह सलार जनरल सैयद आसिम मुनीर ने मुझे सिक्योर फ़ोन पे मुझे बताया कि वज़ीर-ए-आज़म साहब, हिंदुस्तान ने अपने बैलिस्टिक मिसाइल अभी लॉन्च किए हैं, एक नूर खान एयरपोर्ट पे गिरा है और कुछ और दूसरे इलाकों में गिरे हैं। আর এই নিয়ে আমরা কথা বলেছিলাম আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অধ্যাপক ইমন কল্যাণ লাহিড়ীর সঙ্গে। একটা জিনিস মনে রাখতে হবে, পাকিস্তান কোনোদিনই বিশ্বাসযোগ্য রাষ্ট্র নয়। আমরা আগেও এটা দেখেছি। আমরা যখন আগ্রা চুক্তি করেছি, আমরা যখন সমঝোতা এক্সপেক্ট করেছি, আমরা যখন তাদের সঙ্গে ভালো সম্পর্ক রাখার প্রচেষ্টা করেছি, আগ্রায় এসে খেলা দেখানো হয়েছে, তারপরেও তারা কারগিল যুদ্ধ করেছিল। তাহলে এরা স্বীকার করুক যে সন্ত্রাসবাদী আছে, তারপরে স্বীকার করে এই সন্ত্রাসবাদীদের নির্মূল করার জন্য প্রয়োজন হলে ভারতের সাহায্য নিক। তারা চিরকালই অবিশ্বাসযোগ্য একটা রাষ্ট্র, এবং সারাদিন বলবে যদি একটা রাষ্ট্র বলে যায়, সেটা হচ্ছে পাকিস্তান। জঙ্গিদের পোশাকি কমাবে পাকিস্তান? না, আমরা এর আগেও প্রমাণ দিয়েছি, যত আর্থিক ভান্ডার, অর্থ ভান্ডার, আন্তর্জাতিক অর্থ ভান্ডার, তারা যত টাকা দেয় সব জঙ্গিদের কাজে ব্যবহার হয়। পাকিস্তানকে টাকা ইকুয়াল টু জঙ্গিদের টাকা। সেই অপারেশন সিঁদুরে 9টি পাক জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা। আর টাকা পেলে সেই কাজ, অর্থাৎ জঙ্গিদের কাজ আরো জোরদার হবে। গুজরাতের ভুজের বায়ুসেনা ঘাঁটি থেকে পাকিস্তানের পর্দা ফাঁস করলেন প্রতিরক্ষা মন্ত্রী। निश्चित रूप से इंटरनेशनल मॉनेटरी फंड से आने वाले $1 बिलियन के बड़े हिस्से को
टेरर इंफ्रास्ट्रक्चर को फंड करने में इस्तेमाल होगा, ऐसा मेरा मानना है। इसलिए मैं मानता हूं कि आज के समय में पाकिस्तान को किसी भी तरह की आर्थिक सहायता टेरर फंडिंग से कम नहीं है। 22 এপ্রিল পহেলগাঁওয়ে 26 জন নিরীহ নাগরিকদের খুন করে পাক জঙ্গিরা। এর 15 দিনের মাথায় ভারতের প্রত্যাঘাত, অপারেশন সিঁদুর। 9টি জঙ্গি ঘাঁটি ধুলোয় মিশিয়ে দেয় ভারত। এতে বেসামাল ইসলামাবাদ তারা আবার জঙ্গি ঘাঁটিগুলোকে দাঁড় করাতে টাকা ঢালা শুরু করে দিয়েছে। শুক্রবার গুজরাতে বায়ুসেনা ঘাঁটিতে গিয়ে এভাবেই সুর চড়ান প্রতিরক্ষা মন্ত্রী। साथियों, आपने पाकिस्तान में मौजूद टेरर इंफ्रास्ट्रक्चर के खिलाफ प्रभावी कार्रवाई की है, मगर पाकिस्तान फिर से इस कोशिश में लग गया है कि ध्वस्त हुए आतंकी ढांचे को फिर से खड़ा किया जाए। ভারতের প্রত্যাঘাতে পাকিস্তান বেজায় চাপে। এখন তারা শুধু মিথ্যে দাবি করে, দেশবাসীকে ভুল বোঝাতে প্রচার করে ভারতের একাধিক বায়ুসেনা ঘাঁটি নাকি তারা গুঁড়িয়ে দিয়েছে। তার মধ্যে একটি হলো পাঞ্জাবের জলন্ধরের আদমপুর বায়ুসেনা ঘাঁটি। পাকিস্তানের দাবি এখানে হামলা চালিয়ে তারা নাকি ভারতের S-400 গুঁড়িয়ে দিয়েছে। গত মঙ্গলবার সেই আদমপুর বায়ুসেনা ঘাঁটিতেই যান প্রধানমন্ত্রী। তখনই পাকিস্তানের মিথ্যে হাতে নাতে ধরা পড়ে যায়। এই দেখুন, প্রধানমন্ত্রীর পিছনে দেখা যাচ্ছে ভারতের S-400 এয়ার ডিফেন্স সিস্টেম, যার আরেক নাম সুদর্শন চক্র। দিব্যি মাথা উঁচু করে দাঁড়িয়ে, কিচ্ছু হয়নি, একটা আঁচড়ও পড়েনি। মঙ্গলের পর শুক্রবার প্রধানমন্ত্রীর পরে প্রতিরক্ষা মন্ত্রী। গুজরাতের ভুজের এই বায়ুসেনা ঘাঁটিও গুঁড়িয়ে দেওয়ার মিথ্যে দাবি করে পাকিস্তান। সেখানে রাজনাথ সিং যাওয়ায় তাদের মিথ্যে আবার ধরা পড়ে গেল। অপারেশন সিঁদুরে 9টি জঙ্গি ঘাঁটি ধুলোয় মিশিয়ে দেয় ভারত। এর মধ্যে রয়েছে লাহোরের কাছে মুদ্রিকেতে লস্করের সদর দপ্তর, বাহাওয়ালপুরে জৈশ-এ মোহাম্মদের সদর দপ্তর। এই জঙ্গি ঘাঁটিগুলো ছাড়া পাকিস্তান আস্ফালন করতে পারছে না, তাই জঙ্গি ঘাঁটিগুলো দাঁড় করাতে দেশের কোষাগার উজাড় করে দিচ্ছে। প্রতিরক্ষা মন্ত্রকের তথ্য অনুযায়ী পাকিস্তানের সাধারণ মানুষের ট্যাক্সের টাকা জৈশ-এ মোহাম্মদের মতো জঙ্গি সংগঠনকে দেয় পাকিস্তান সরকার। অপারেশন সিঁদুরে জৈশের মাথা মাসুদ আজহারের 14 জন আত্মীয়র মৃত্যু হয়। এরপরেই মাসুদ আজহারকে 14 কোটি টাকা দেয় পাক সরকার। पाकिस्तान फिर से इस कोशिश में लग गया है कि ध्वस्त हुए आतंकी ढांचे को फिर से खड़ा किया जाए। वहां की सरकार पाकिस्तानी आम नागरिकों से लिया गया टैक्स जैशे मोहम्मद जैसे आतंकवादी संगठन के आका मसूद अजहर को करीब 14 करोड़ रुपए देने में खर्च करेगी। लश्कर-ए तोयबा और जैशे मोहम्मद के मुरूद के और बहावलपुर स्थित टेरर इंफ्रास्ट्रक्चर को फिर से खड़ा करने के लिए पाकिस्तान सरकार ने आर्थिक सहायता देने की घोषणा की है। দক্ষিণ কাশ্মীরে অপারেশন কেলারে 3 জন লস্কর-ই তৈয়বা জঙ্গি এবং অপারেশন নাদারে 3 জন জৈশ জঙ্গিকে খতম করেছে ভারতীয় সেনা। তাতেই মাথা খারাপ হয়ে গিয়েছে পাকিস্তানে। তাসের ঘরের মতো ভেঙে পড়া জঙ্গি সংগঠনগুলোকে অক্সিজেন দিতে চাইছে ইসলামাবাদ। সম্প্রতি পাকিস্তানকে $100 কোটি মঞ্জুর করেছে আন্তর্জাতিক অর্থ ভান্ডার IMF। প্রতিরক্ষা মন্ত্রীর মতে এই টাকা আবারও জঙ্গি কারখানা তৈরিতেই খরচ করবে ইসলামাবাদ। निश्चित रूप से इंटरनेशनल मॉनेटरी फंड से आने वाले $1 बिलियन के बड़े हिस्से को टेरर इंफ्रास्ट्रक्चर को फंड करने में इस्तेमाल होगा, ऐसा मेरा मानना है। इसलिए मैं मानता हूं कि आज के समय में पाकिस्तान को किसी भी तरह की आर्थिक सहायता टेरर फंडिंग से कम नहीं है। भारत यही चाहेगा कि IMF पाकिस्तान को अपनी $1 बिलियन की असिस्टेंस पर वह पुनर्विचार करे। নিউজ 18 বাংলা। আমরা জঙ্গি ঘাঁটি তৈরির জন্য, জঙ্গি কারখানা তৈরির জন্য টাকা খরচ করি না, আমরা প্রতিরক্ষা খাতে খরচ করি, সেনাবাহিনীর জন্য। একের পর এক উঠে আসছে আমাদের
নিজস্ব প্রযুক্তিতে তৈরি বিভিন্ন অস্ত্র, বিভিন্ন এয়ার ডিফেন্স সিস্টেম, যেমন আকাশ তীর। আত্মনির্ভর ভারতে এই সাফল্য পাকিস্তানকে কুপকাত করেছে। ভারতের এই আকাশ তীর, এটা হচ্ছে এয়ার ডিফেন্স সিস্টেম। আকাশ তীর, যত হামলার চেষ্টা হয়েছে আকাশপথে সব আমরা ছিন্ন ভিন্ন করেছি আকাশ তীরের মাধ্যমে, সুদর্শনের মাধ্যমে, আকাশের মাধ্যমে, সমরের মাধ্যমে। এয়ার ডিফেন্স সিস্টেম আরও একটা আকাশ তীর স্বয়ংক্রিয় প্রতিরক্ষা ব্যবস্থা। এবং এটা ড্রোন যে মিসাইল নিয়ে আসছিল তাকে একেবারে ছিন্ন ভিন্ন করেছে। বিশেষজ্ঞরা কি বলছেন এই নিয়ে দেখুন। আকাশ মিসাইল সিস্টেমটা আছে, এটা হলো মিডিয়াম রেঞ্জের জন্য। এটাকে আমরা পুরো ইন্টিগ্রেট করে দিয়েছি। ব্রিগেড লেভেলের যে ইম্পর্টেন্ট লোকেশনকে কভার করার জন্য আমাদের কাছে থাকে জুম গানস বা তার থেকে বড় শিল্কা গানস, এইগুলোকে পুরো ইন্টিগ্রেট করেছে। মানে ড্রোনস এর পর ড্রোনস স্বয়ং ওরা বলছে পাঠিয়ে দিয়েছে এখানে। তার মানে ওইগুলোকে তো আর এত বড় বড় মিসাইল S-400 ট্যাকেল করতে যাবে না। ওখানে আমাদের ছোট ছোট ওয়েপন্স দিয়ে যেটাকে পুরো একটা এয়ার ডিফেন্স সিস্টেম গ্রিডে ফেলে ট্যাকেল করা হয়েছে। এটাই হলো আমাদের অ্যাচিভমেন্ট। আর এটা অনেক বড় কাজ, এটা হয়তো দুনিয়াতে কোথাও হয়নি, মানে সেকেন্ড টু নান ইন ওয়ার্ল্ড হিস্ট্রি। তো এই যে আত্মনির্ভর ভারতে যে কাজটা হয়েছে যে ইনিশিয়েটিভে, তো এটা একটা অনেক বড় অ্যাচিভমেন্ট। That was 83, and 1984, the name of the missile was given as Akash. In the beginning, it was only a medium-range surface-to-air missile system. The Air Force and Army told it should be a multi-target handling surface-to-air missile system. That means the enemy will send maybe 4 aircraft, 6 aircraft, 8 aircraft. You should be able to annihilate all the 8 simultaneously. So that's a tall order. So radar has to be customized, specially made. So it should have a lot of beam agility. It's called beam agility. The electronic beam should be switching tuck, 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 left, right, up, down at a very, very fast speed so that you don't miss any target. আমরা কখনো হামলায় বিশ্বাসী নই, আমরা কূটনীতিতে বিশ্বাসী। কিন্তু পাকিস্তান যদি আমাদের উপরে হামলা চালায় তাহলে তো আর আমরা গোলাপ ফুল ছুড়ব না। যেমন বাংলাদেশ, ইউনুস আবার হম্বিতম্বি, আর আমরা এবার বাংলাদেশকে ভাতে মারার, জলে মারার চেষ্টা করছি। জলে মারা, এই যে দেখছেন এটা হচ্ছে স্লুইস গেট, এর ওপারে কপোতাক্ষ নদী বাংলাদেশে। সেই কপোতাক্ষ নদীর জল একেবারে উপচে আমাদের এখানে প্রায় 500 বিঘা জমি নষ্ট করে দেয় প্রতি বছর। বন্ধুত্বের খাতিরে আমরা সহ্য করেছি, কিন্তু এবার এই স্লুইস গেট, এই যে বয়রা, এই যে খালের মতো, এই খালের দিয়ে আর আসবে না, বন্ধ করে দেবো। সরাসরি চলে যাব অনিরুদ্ধর সঙ্গে কথা বলবো। অনিরুদ্ধ, একটু বলতে পারবে যে এই বাগদার যে স্লুইস গেট তার ওপারে মানে বাংলাদেশের কোন কোন জেলা আছে, কোন কোন জায়গা আছে কাছাকাছি? দেখো, তোমাকে জানাই যে উত্তর 24 পরগনার বাগদা ব্লকের এই বয়রা গ্রাম পঞ্চায়েতের যে এলাকায় এই কপোতাক্ষ নদী রয়েছে তার ওপাশে রয়েছে শাহাদাতপুর, অর্থাৎ যশোর জেলার শাহাদাতপুর, যেখান থেকে এই কপোতাক্ষ নদী এসে আবার এই বয়রা এলাকা থেকে ইউটার্ন করে আবার বাংলাদেশের মধ্যে গিয়েছে এই কপোতাক্ষ। কিন্তু ইউটার্ন করার ফলে প্রতি বছর বৃষ্টির সময় যে বর্ষার জল আসে এবং সেই বর্ষার জল থেকে উপচে পড়া জল আমাদের ভারতবর্ষের প্রায় 500 বিঘা জমি প্রতি বছরই নষ্ট করে থাকে এবং সেখানে চাষের ব্যাপক আকারে ক্ষতি হয় বলেও স্থানীয় কৃষকরা দাবি করছেন। প্রতি বছরই এরকম ভুগতে হতো, কিন্তু সাম্প্রতিক বাগদা পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে এই যে ভারতীয় ভূখণ্ডের মধ্যে যে চাষের জমি, সেই চাষের জমির পাশে যে বাওর, যে বাওরের মধ্যে দিয়ে এই জল অর্থাৎ কপোতাক্ষের জল আসতো, সেখানেই সুইচ গেট বানানো হয়েছে এবং আজ বাগদায় তাহলে কি জলে ভাসবে? অনিরুদ্ধ, তাহলে কি আমরা এই স্লুইস গেট দিলে ওই যশোর জেলার বিভিন্ন এলাকা সেগুলো কি জলে ভাসবে? একদমই বলা যেতে পারে এটা সঙ্গত একদম কথা, কারণ যে জল তাদের বাড়তি জল আমাদের মধ্যে আসতো সেই জল এখন এই সুইচ গেট দেওয়ার ফলে আবারও ইউটার্ন করে বাংলাদেশের দিকেই যাবে। অর্থাৎ তাদের যে বাড়তি জলের চাপ আমাদের মধ্যে আসতো সেটা আমরা এই সুইচ গেটের মাধ্যমে রোধ করতে পারবো, তেমনই কিন্তু মনে করছেন এলাকার চাষিরা। ছোট আমরা পদক্ষেপ করব। সিন্ধুর জল চুক্তি স্থগিত পাকিস্তানের বিরুদ্ধে আমরা করেছি বড় পদক্ষেপ। যখন মনে হবে ঝেলাম নদী, চেনাব নদীর জল ছেড়ে দেবো, যখন মনে হবে শুকনো করে দেবো,
আবার এখানে এই যশোর জেলা ভাসবে। আমরা এই স্লুইস গেট বসালে পরে স্লুইস গেটের কাজ পরিদর্শনে আজকে জেলা শাসক গেছেন। বাংলাদেশ থেকে অনুপ্রবেশ রুখতেও কড়াকড়ি, কারণ কাটা তারের জন্য জমি অধিগ্রহণ নিয়ে কথা বিএসএফ এর সঙ্গে, বিএসএফ এর কর্তারাও ছিলেন আজকে। অ্যাকচুয়ালি এটা কোনো নদী না, এটা একটা বাওড়, এটা ইন্ডিয়ার মধ্যেই বাওড়, এই বাওড়ের পরেই করা হয়েছে। এখানে আগে এক্সিস্টিং একটা ব্রিজ ছিল, সেই ব্রিজের পরে সুইচ গেটটা করা হয়েছে। আর জলটা বাংলাদেশ থেকে এসে ইন্ডিয়ার মধ্যে ঢোকে, মানে বাংলাদেশের জল এসে, হ্যাঁ বাংলাদেশের জল এসে ইন্ডিয়ার ফসল নষ্ট করে দেয়। সেই জন্য কি করেছে? সেই জন্য সুইচ গেটটা হয়েছে, মানে জল না ঢোকে, যাতে জল না ঢোকে, চাষিরা যাতে ভালো থাকে, চাষিদের ফসল যাতে নষ্ট না হয়। আর এই আবহে সীমান্ত পারের বাসিন্দারা তো একটু আশঙ্কায় ভোগেন। বাংলাদেশ পাকিস্তান বলে কথা তো বিশ্বাস করা যায় না। দেখুন কত জুতো, নতুন নতুন জুতো, এটা জলপাইগুড়িতে সীমান্ত এলাকায় একেবারে গাদা গাদা জুতো পড়ে রয়েছে। নতুন জুতো কে বা কারা পড়ে ফেলে গেল এই নিয়ে এখন রহস্য। জলপাইগুড়ির বেরুবাড়িতে বস্তা বস্তা জুতো এবং রং বেরঙের এই বেয়ারিশ জুতো কোথা থেকে এলো, আশঙ্কা কি করছেন স্থানীয় বাসিন্দারা, সবটা জানবো। প্রতিনিধি শান্তনুর সঙ্গে কথা বলবো। শান্তনু, দেখো ইতিমধ্যে কিন্তু পুলিশ যে 12 বস্তা জুতো যেটা পাওয়া গেছে বিভিন্ন এলাকায়, গ্রামের নগর বেরোবাড়ি গ্রামে, সেই এলাকা থেকে উদ্ধার করেছে। তবে পুলিশ যেটা দুটো সম্ভাবনার কথা বলছে, এক বাংলাদেশ সীমান্ত রয়েছে পাশ দিয়ে, সেখানে 2 কিলোমিটার মতন কাঁটাতার নেই। পাশে দক্ষিণ বেরোবাড়ি সীমান্ত রয়েছে, সেখানে 19 কিলোমিটার মতন কাঁটাতার নেই। বিভিন্ন সময় এখান থেকে পাচারকারীরা এই এলাকাটাকে ব্যবহার করে থাকে। সেক্ষেত্রে পাচারকারীরা এটাকে চুরি করে নিয়ে এসেছিল বা পাচারের জন্য নিয়ে এসেছিল, মাঝ রাস্তায় ফেলে গেছে। এই সম্ভাবনা যেরকম উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এবং এই গ্রামের মাঝখান দিয়ে বয়ে গেছে বাংলাদেশের যমুনা নদী, সেই যমুনা নদীতে ভেসে আসার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না, সেটাই কিন্তু তদন্ত করে দেখছে পুলিশ। তবে গ্রামবাসীদের মধ্যে আশঙ্কা তৈরি হয়েছে, কারণ গ্রামের 12টা প্রান্তে 12টা এলাকায় কিন্তু জুতোগুলো পাওয়া গেছে। তাদের গ্রামের 12টা এলাকায় জুতোগুলো পাওয়া গেছে। স্বাভাবিকভাবেই বাংলাদেশের আচরণ, পাকিস্তানের আচরণ দেখে এদেশের মানুষ আশঙ্কা করবেনই, আতঙ্ক থাকবেই। তারাই বলছেন যে এর মধ্যে বিষ মেশানো নেই তো, ভাইরাস মেশানো নেই তো। দেখুন বস্তায় বস্তায় রাস্তার সাইডে জুতা ফেলানো আছে, নতুন জুতা। সেই জুতাগুলো কে ফেললো, কারা ফেললো, কোথা থেকে আসলো, এটা কেউ জানি না। তবে জানি না এটা কি উপায়ে ফেলছে। এখন এই জুতাগুলো যদি কেউ পরে আবার অসুস্থ হয়ে যায় নাকি জানি না। গ্রাম পঞ্চায়েত হচ্ছে একদম বাংলাদেশ সীমান্ত লাগোয়া অঞ্চল। কেউ রাতের অন্ধকারে বাংলাদেশ থেকে এনে ফেলে দিতে পারে। আমাদের গ্রামে জুতা ফেলাচ্ছে, যেখানে সেখানে জুতা ফেলাচ্ছে। জুতাগুলো কোথা থেকে আসতেছে, সবাই আতঙ্কের মধ্যে আছে। কতগুলো জায়গায় ফেলছে? অনেক জায়গায় নতুন জুতা, হ্যাঁ নতুন পুরানা। এখানে তো বাংলাদেশ সীমানায় আছে, সবাই তো বাচ্চা কাচ্চা আছে, সবাই যে বাচ্চা কাচ্চা আতঙ্কের মধ্যে আছে। আর এরই মধ্যে আবার মেখলিগঞ্জের সীমান্তে এক বাংলাদেশি অনুপ্রবেশকারী, তাকে গ্রেফতার করা হলো। এই ব্যক্তি 4 বছর ধরে এদেশে বেলডাঙ্গায় ছিল, মাদ্রাসার শিক্ষক হয়ে গেছিলেন আবার এই ব্যক্তি, কিন্তু বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করে। কথা বলবো, সরাসরি চলে যাব রাজেশের কাছে। রাজেশ, কতদিন ধরে, কি পরিচয়, কি জানা যাচ্ছে, বাড়ি কোথায়, কি বৃত্তান্ত? দেখো, অবৈধ অনুপ্রবেশের অভিযোগে কিন্তু এই বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করে বিএসএফ, এবং বিএসএফ কিন্তু সন্দেহজনকভাবে মেখলিগঞ্জের বাঁকড়াডোকরা ফুলকাডাবরি সীমান্তে কিন্তু ওই ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখে। বিএসএফ এর সন্দেহ হয় ওই ব্যক্তিকে আটক করে, এবং ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে ওই ব্যক্তির নাম মোহাম্মদ সেলিম আনসারি, এবং তিনি দীর্ঘ 4 বছর ধরে মুর্শিদাবাদের বেলডাঙ্গায় এখানে বসবাস করছেন, এবং অবৈধভাবেই কিন্তু 4 বছর আগে সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে এখানে তার মার সঙ্গে বসবাস করছেন, এমনটাও কিন্তু জানা গেছে। এবং তিনি এখানে একটি মাদ্রাসায় শিক্ষকতাও করতেন। এমনকি অবৈধভাবে কিন্তু ভারতের বিভিন্ন নথি তিনি তার নামে তৈরি করেছেন। এই ঘটনায় কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে। এত কিছু করা হলো, এবার আমাদের সতর্ক থাকতে হবে। ভারতের ভেতরে, পশ্চিমবঙ্গের ভেতরে এরকম ভাবে 4 বছর ধরে অবৈধ কাজ করে যাচ্ছে, মায়ের সঙ্গে থেকে যাচ্ছে, এ তো ভয়ঙ্কর। আপনি কোথায় ছিলেন? মকরমপুর, বেলডাঙ্গা, মুর্শিদাবাদে ছিলাম। ওখানে কি করতেন? ওখানে মসজিদের ইমাম এবং মাদ্রাসায় শিক্ষক। আগে ওখানে ছিলাম, এখন ওখানে কিছু নাই, বাড়িঘর কিছু নাই, এখন সব ভারতে চলে এসেছি। কীভাবে ভারতে এসেছেন বাংলাদেশ থেকে? বাইরে ভারতে এসে আপনি বেশ কিছু নথিপত্র তৈরি করেছেন, কি কি আছে আপনার? আমার
আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ডে অ্যাপ্লাই করছে, এখনো পাইনি। আর মুর্শিদাবাদ সীমান্তে চলছে জাল আধার কার্ডের ব্যবসা, ধৃত 2। এর পেছনে কোনো চক্র আছে কিনা কথা বলবো প্রণবের সঙ্গে। দেখো, মুর্শিদাবাদের সীমান্তবর্তী থানা হচ্ছে সাগরপাড়ায়। সেই সাগরপাড়ার নরসিংহপুরের বাজারে পুলিশ বিশেষ সূত্রে খবর পেয়ে সেখানে অভিযান চালায় এবং সেখান থেকে সানাউল্লাহ শেখ এবং আনোয়ার রহমান নামে 2জন ব্যক্তিকে গ্রেপ্তার করে এবং তাদের সেখান থেকে কিন্তু 2টো ল্যাপটপ, তারপর হচ্ছে স্ক্যানার থেকে আরম্ভ করে এবং প্রচুর পরিমাণে তোমার ফেক আর কি আধার কার্ডও তারা পাওয়া যায়। এবং পুলিশের অভিযোগ যে দীর্ঘদিন ধরে এরা ভুয়ো আধার কার্ড তৈরি করে দিচ্ছিল অনুপ্রবেশকারীরা যারা আসতো বাংলাদেশ থেকে, তারাই এখান থেকে আধার কার্ড করতে এবং তাদেরকে 7 দিনের পুলিশ হেফাজতে আজকে মুর্শিদাবাদ জেলা জজ আদালতে তোলা হচ্ছে। তারপরে নিজেদের হেফাজতে চেয়ে কিন্তু আবেদন করেছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করে কতজনের কাছে এই আধার কার্ড তৈরি করা হচ্ছে, কতদিন ধরে ব্যবসা চালানো হচ্ছে, সমস্ত কিন্তু খতিয়ে দেখছে সাগরপাড়া থানার পুলিশ। কিছু লোক নরসিংহপুর বাজার সাগরপাড়া ওখানে বসে একটা দোকানের ভিতরে বসে কিছু জালি আধার কার্ড রেডি করছে, কিছু এরকম অপারেশনে কাজ করছে যারা একদমই ইলিগাল আছে, ফেক আধার কার্ড ওরা রেডি করছে। আমাদের থানা থেকে টিম গিয়ে ওখানে একটা রেড করেছে, ওখান থেকে 2জন আসামিকে অ্যারেস্ট করা হয়েছে। তার ভিত্তিতে আমরা 2টা ল্যাপটপ, একটা প্রিন্টার, 2টা স্মার্টফোন, 4টা সিম কার্ড, 3টা প্রিন্টেড আধার কার্ড আর 2টা স্ক্যানার, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ওটা भी আমরা পেয়েছে। এখন ওদেরকে আমরা 7 দিনের জন্য পুলিশ রিমান্ডের জন্য অ্যাপ্লিকেশন করেছে।